হ্যালো। আচ্ছা, আজকের আমাদের এক্সেলের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভিউ ট্যাব এবং রিভিউ ট্যাব। এই দুটো ট্যাব আজকে আমরা কভার করব। তো আজকের ক্লাসের প্রথম পার্টে উই উইল বি ডিলিং উইথ দ্য ভিউ ট্যাব ইন এক্সেল, যে এক্সেলে ভিউ ট্যাবের মধ্যে কী কী অপশানস থাকে এবং এই ভিউ ট্যাবটাকে কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। ভিউ ট্যাবের মধ্যে প্রত্যেকটা সেকশন, যেরকম ওয়ার্কবুক ভিউ, তারপরে ধরো শো ভিউ, জুম, উইন্ডো, ম্যাক্রোস, প্রত্যেকটা সেকশন আজকে আমরা পড়বো। শুধুমাত্র ম্যাক্রোসটা আজকের সেকশনে হবে না, ম্যাক্রোসটাকে আমরা আলাদা একটা সেশন যেটা শুধুমাত্র ম্যাক্রোসের উপরেই ডেডিকেট করা থাকবে সেটা আমরা আলাদা করে পড়বো। কারণ ম্যাক্রোস এক্সেলের এমন একটা সেকশন যেটা এক্সেলটাকে অটোমেট করতে হেল্প করে এবং ম্যাক্রোসের ইউজ কেস খুব বড়, খুব বিশাল। সব ইউজ কেস কভার করাও পসিবল নয়, তবে কিছু কমন অ্যাপ্লিকেশান, কিছু কমন ইউজ কেস ম্যাক্রোসের আমরা আজকে কভার করব। ঠিক আছে, আজকে না, নেক্সট যেদিন ম্যাক্রোসটা হবে শুধু সেদিন করব। আজকে আমরা কি কি করব? আজকে আমরা এই ভিউ ট্যাবের মধ্যে যে অপশানসগুলো রয়েছে, অর্থাৎ এই ওয়ার্কবুক ভিউজ, শো, জুম, প্রত্যেকটা আমরা কভার করব। উইন্ডোজের মধ্যেও যা যা আছে আমরা কভার করব। ঠিক আছে, তো স্টার্ট করা যাক আজকের সেশন। আমি তোমাদেরকে ভিউ ট্যাবের নোটও প্রোভাইড করে দিয়েছি। তোমরা এখানে ভিউ ট্যাবের নোটটা আমি ওপেনও করে রেখেছি। এই এক্সেলের ভিউ ট্যাবের কমপ্লিট নোট তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করা আছে। প্রত্যেকটা ভিউ ট্যাবের প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা অপশানের কী কী কাজ, কী অ্যাপ্লিকেশান, পারপাসটা কী, সব কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে। নর্মাল ভিউয়ের কী কাজ, বা তারপরে ধরো পেজ ব্রেক প্রিভিউ, এটার কী কাজ, কী পারপাস, পেজ লেআউট ভিউ, এটার কী কাজ, সব কিছুই কিন্তু লেখা রয়েছে। আমি এখন পড়িয়ে দেব, প্লাস পরবর্তী সময়ে রেফারেন্সের জন্য তোমরা এই নোটটা রেফার করতে পারো, তোমাদের হেল্প হবে। ওকে, তো আজকের ক্লাসে আমরা শুরু করব এক্সেলের ভিউ ট্যাব থেকে। তো ভিউ ট্যাবে প্রথম যে অপশানটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এই ওয়ার্কবুক ভিউজের আন্ডারে যে নর্মাল বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটা, এই নর্মাল অপশানটা আলটিমেটলি আমাদেরকে কি বলছে? দেখো, এক্সেলে যখন একটা ওয়ার্কবুক ওপেন করা হয় তখন সেই ওয়ার্কবুকটা নর্মালি কিভাবে আমাদের সামনে অ্যাপিয়ার হয়। তো তার উত্তর হচ্ছে এই যেভাবে অ্যাপিয়ার হয়েছে সেইভাবেই অ্যাপিয়ার হয়। এটাকে যদিও আমি কালার ঠালার করে একটু টেবিল ফেবিল বানিয়েছি, টেবিল যদিও বানাইনি, আমি এটাকে বর্ডার টর্ডার দিয়েছি, কিন্তু মোরাললেস নর্মালি অ্যাপিয়ার হয়। ঠিক আছে, তো সেই নর্মাল লুকসটা কীরকম এক্সেলে? আচ্ছা, আমি যদি এখান থেকে সব কালার সরিয়ে দিই, সবার আগে আমি একটু কালারগুলো সরিয়ে দিই, ঠিক আছে, তাহলে বোঝাতে সুবিধা হবে আমার। আমি কালারগুলোকে সরিয়ে দিচ্ছি এবং বর্ডারটাও সরিয়ে দিচ্ছি। আচ্ছা, লেট মি আরেকটা ডেটা ওপেন করি। এই ডেটাটা আমি জাস্ট দেখছি, দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে, এটাও খুব একটা ভালো নয়। সেলস ডেটাটাই দেখি। হ্যাঁ, এই সেলসের ডেটাটা নিয়ে আমরা বহুবার কাজ করেছি। তো মোর অর লেস আমার পয়েন্ট হচ্ছে, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এক্সেলে একটা ডেটা ওপেন করলে সেই ডেটাটা এরকম দেখতে হয়। তো অনেক সময় সেই ডেটাতে বর্ডার দেওয়া থাকে, অনেক সময় সেই ডেটাতে বর্ডার দেওয়া থাকে না। তো বর্ডার আমি এখানে চাইছি যে বর্ডারটা আমি সরিয়ে দিতে চাইছি, নো বর্ডার করতে চাইছি। হ্যাঁ, এবার আমি এই ডেটার মধ্যে কোনো বর্ডার দেওয়া নেই, আমি এই পুরো পার্টটাকে ধরো ডিলিট করে দিই। তো নর্মালি এক্সেলে তুমি যখন একটা ডেটা সেট ওপেন করবে সেই ডেটা সেটটা এরকম দেখতে হবে। যখনই তোমার কাছে একটা ডেটা সেট আসবে সেটা এরকম দেখতে হবে, এবং এই ডেটা সেটটা এই যে এরকম দেখতে, এটাকেই বলা হচ্ছে নর্মাল ভিউ। নর্মাল ভিউটা আসলে কি? নর্মাল ভিউটা হচ্ছে যে ডেটা সেটটা এক্সেলে ওপেন করার পরে কীভাবে, কী ভিউয়ে আমার সামনে ওপেন হচ্ছে, সেটাই হচ্ছে নর্মাল ভিউ। এটার আলাদা আর কোনো অ্যাপ্লিকেশান নেই। অর্থাৎ নর্মাল ভিউয়ের পারপাসটা কি?
নর্মালি এক্সেলে একটা ডেটা শিট ওপেন করার পর সেই ডেটা শিটটা আমার সামনে কিভাবে অ্যাপিয়ার হচ্ছে সেটা আমরা দেখতে পাই নর্মাল ভিউয়ের মাধ্যমে। অর্থাৎ এই যে ডেটা সেটটা ওপেন করলাম এক্সেলে, এটা যেভাবে আমার সামনে আছে এটাই হচ্ছে নর্মাল ভিউ। এবার নেক্সট যেটা সেটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। পেজ ব্রেক প্রিভিউ, পেজ ব্রেক প্রিভিউ বিষয়টা কি? আচ্ছা, এক্সেলে যদি তোমায় এই ডেটা সেটটাকে প্রিন্ট করতে হয়, এই এক্সেল শিটটাকে যদি তোমার প্রিন্ট করতে হয়, তাহলে ফার্স্ট পেজে কতটা আসবে, সেকেন্ড পেজে কতটা আসবে, থার্ড পেজে কতটা আসবে, ফোর্থ পেজে প্রিন্ট, একটা পেজের মধ্যে তো পুরোটা আসবে না। এত বড় ডেটা সেট একটা পেজের মধ্যে তো পুরোটা প্রিন্ট হয়ে আসলে আমি কিছু দেখতেও পাবো না, কিছু বুঝতেও পারবো না। তাহলে একটা ডেটা সেট, এত বড় একটা ডেটা সেট, সেটা নিশ্চয়ই একটা পেজের মধ্যে প্রিন্ট হয়ে আসবে না, অনেকগুলো পেজে প্রিন্ট হবে। এবার কতগুলো পেজ লাগবে পুরো ডেটা সেটটাকে প্রিন্ট করতে, কতগুলো পেজ লাগবে এবং কোন পেজে কতটা করে ডেটা আসবে সেটা বুঝতে হলে আমাকে কিসের হেল্প নিতে হবে? আমাকে এই পেজ ব্রেক প্রিভিউ এই অপশানটার হেল্প নিতে হবে। কি বললাম? কতগুলো পেজে আমার পুরো ডেটাটা প্রিন্ট হবে এবং প্রত্যেকটা পেজে কতটা করে ডেটা আসবে। লিখে রাখতে পারো এটা, কতগুলো পেজে পুরো ডেটাটা প্রিন্ট হবে এবং প্রত্যেকটা পেজে কতটা করে ডেটা থাকবে সেটা বুঝতে হলে আমাকে পেজ ব্রেক প্রিভিউয়ের অপশানে ক্লিক করতে হবে। যদি পেজ ব্রেক প্রিভিউয়ের অপশানে ক্লিক করি, দেখো এই রকম একটা অপশান তোমার সামনে ওপেন হয়ে গেল। এবার এটা দেখে তোমার একটু ডাউট লাগবে যে জিনিসটা কি আসলে। এখানে কি লেখা আছে কেউ পড়তে পারছো? এখানে লেখা আছে পেজ 1 এবং এই যে একটা নীল দিয়ে আবছা আবছা একটা দাগ টানা আছে, আশা করি এই দাগটা সবাই দেখতে পাচ্ছ, নীল একটা দাগ। এই দাগটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, এই দাগটা কি বোঝাচ্ছে? এই দাগটা বোঝাচ্ছে যে পেজ 1-এ এতটা থাকবে। আমি একটু যদি ছোট করি বিষয়টাকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারবো? আমরা বুঝতে পারবো যে পেজ 1 যেটা, সেই পেজ 1-এ এই পুরো তলায় হচ্ছে এখান থেকে এই অবধি, তলায় এই অবধি আমি ঠিক ওই দাগ বরাবর যাচ্ছি এবং ডান দিকে এই অবধি প্রিন্ট হবে। তাহলে কথা হচ্ছে পেজ 2-তে কতটা প্রিন্ট হবে? পেজ 2-তে প্রিন্ট হবে, দেখো পেজ 2-র অপশানটা ঠিক নিচেই আছে, পেজ 1-এর ঠিক নিচেই লেখা আছে কি পেজ 2। পেজ 2-তে কতটা প্রিন্ট হবে? পেজ 2-তে প্রিন্ট হবে এখান থেকে 10,322। 10,322 কি? আমি এটা কিসের কথা বলছি? অর্ডার নাম্বার 10,322 অর্ডার নাম্বার অবধি। আমি একটু জুম করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দাঁড়াও, দেখো এই যে দাগটা, এইবার দাগটা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছ আশা করি। এই দাগটা কত অবধি গেছে? 10,322 অবধি গেছে। অর্ডার নাম্বার 10,322 বা রো নাম্বার 47 অবধি গেছে। তার মানে প্রথম পেজে অর্ডার নাম্বার 10,322 অবধি প্রিন্ট হচ্ছে, বোঝা গেল? এবং রো 47 অবধি প্রিন্ট হচ্ছে। সেকেন্ড পেজে দেখো কতটা প্রিন্ট হচ্ছে, তারপর থেকে সেকেন্ড পেজ শুরু হচ্ছে এবং সেকেন্ড পেজ কতটা চলছে? সেকেন্ড পেজ দেখো, আমি একটু যদি জুম আউট করে দেখাতে পারি, সেকেন্ড এই হচ্ছে পেজ 2, এটা হচ্ছে পেজ 2। পেজ 2 দেখো কত অবধি প্রিন্ট হচ্ছে, দিস ইজ দ্য পেজ 2। এটা প্রিন্ট হবে অলমোস্ট এই যে 10,251 অবধি, 10,251। সো আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো যে পেজ প্রিভিউ, এই পেজ ব্রেক প্রিভিউ আমাকে কি বলে দেবে? আমাকে বলে দেবে যে এক্সেলে প্রত্যেকটা পেজে যখন আমি প্রিন্ট করতে যাব, প্রত্যেকটা পেজে কতটা করে প্রিন্ট হবে। ওকে, এবার টোটাল কটা পেজ লাগছে প্রিন্ট করতে? আমি প্রথমেই বলেছিলাম পেজ ব্রেক প্রিভিউ আমাকে দুটো অ্যান্সার দেবে। একটা হচ্ছে প্রত্যেকটা পেজে কতটা করে পোর্শন প্রিন্ট হচ্ছে সেই অ্যান্সারটা দেবে, আর একটা অ্যান্সার দেবে যে কতটা করে প্রিন্ট হওয়ার সাথে সাথেও টোটাল কতগুলো পেজ লাগছে আমার প্রিন্ট করতে, আমার প্রিন্ট করতে টোটাল কতগুলো পেজ লাগছে। তো এখানে দেখো টোটাল কতগুলো পেজ লেগেছে। আমি যদি একটু ডান দিকে চলে যাই, পেজ 184, 245, একদম নিচে চলে যেতে হবে,
একদম নিচের দিকে যদি আমি চলে যাই লাস্ট অবধি, আচ্ছা 1 মিনিট, লাস্ট পেজ নাম্বারটা কত তোমরা এখানে দেখতে পাচ্ছ? লাস্ট পেজ নাম্বারটা কত আছে? 305। তার মানে টোটাল এই পুরো ডেটা শিটটাকে যদি আমায় এক্সেলে প্রিন্ট করতে হয়, হাউ মেনি পেজেস ডু আই রিকোয়ার? হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পেজেস দ্যাট আই রিকোয়ার ইফ আই হ্যাভ টু প্রিন্ট দিস এক্সেল শিট, এন্টায়ার এক্সেল শিট? দ্য টোটাল নাম্বার অফ পেজেস দ্যাট আই রিকোয়ার ইজ 305। তাহলে তুমি প্রিন্টারে কটা পেজ দেবে? 305টা পেজ দেবে, তবে এই পুরো ডেটা শিটটা তোমার প্রিন্ট হবে। ওকে, তাহলে এই পেজ ব্রেক প্রিভিউ আমাকে দুটো অপশানের অ্যান্সার দিল বা দুটো কোয়েশ্চেনের অ্যান্সার দিল। একটা কোয়েশ্চেন হচ্ছে যে পুরো ডেটা সেটটা প্রিন্ট করতে কতগুলো পেজ লাগবে এবং প্রত্যেকটা পেজে কতটা করে ডেটা প্রিন্ট হবে। ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে এই অবধি? পেজ ব্রেক প্রিভিউ আর নর্মাল? ওকে, ইফ সবার ক্লিয়ার থাকলে সবাই 1 লেখো, আর না ক্লিয়ার হলে 0 লিখতে পারো। ওকে, আবুল ক্লিয়ার, অন্তরাও বলছে ক্লিয়ার হয়েছে, পিঞ্জরি, শুভদীপ। স্যার লাস্টের যে পেজগুলো আছে 305 তারপর 244 এগুলো তো ডেটাগুলো খুবই অল্প অল্প, সেগুলোকে কোনোভাবে এডিট করে একটা জায়গার মধ্যে আনলেই তো পেজটা আরো কম লাগবে। অবশ্যই সেটা করাই যায়, সেরকম অনেক কারচুপি করা যায়, সেটা আমি পরে যখন প্রিন্টিংটা পড়াবো তখন বলবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার আসছি পেজ লেআউট। পেজ ব্রেক প্রিভিউয়ের ঠিক রাইটের অপশানটা হচ্ছে পেজ লেআউট। এই পেজ লেআউটটা কি? প্রত্যেকটা পেজ কিভাবে প্রিন্ট হবে সেটা আমার সামনে এটা তুলে ধরবে। হোয়াট ইজ দ্য অ্যাপিয়ারেন্স অফ ইচ পেজ? এখানে তো আমি দেখতে পাচ্ছি এই পেজ ব্রেক প্রিভিউতে আমি কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা পেজে কতটা এরিয়া করে প্রিন্ট হচ্ছে, প্রত্যেকটা পেজে কতটা করে এরিয়া প্রিন্ট হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। বাট ইফ আই ওয়ান্ট টু সি দ্য অ্যাপিয়ারেন্স অফ ইচ পেজ, if I have to see the entire appearance of each particular page, then I have to take the help of page layout option. যেই তুমি পেজ লেআউটে প্রিন্ট করবে, দেখো এবার তোমার সামনে প্রত্যেকটা পেজ ওপেন হয়ে গেছে। দেখো আলাদা আলাদা পেজ, এগুলো কিন্তু সব আলাদা আলাদা একটা পেজ। আমি একটু জুম আউট করি তাহলে দেখতে সুবিধা হবে। এই দেখো প্রত্যেকটা আলাদা আলাদা পেজ। এইটা একটা পেজ, এইটা আরেকটা পেজ, এইটা আরেকটা পেজ, এই পাশে আরেকটা পেজ, এরকম নিচেও আরও পেজ আছে, ডান দিকেও আরও পেজ আছে। তো প্রত্যেকটা পেজে এই যে নিচে দেখো, নিচে আরেকটা পেজ, নিচে এইভাবে প্রত্যেকটা পেজে কি কি প্রিন্ট হচ্ছে এবং ফুটার বা অ্যাডার হেডার বা ফুটার আছে কি না সেটাও আমাকে একসাথে দেখিয়ে দেবে। তো আমি একটা পেজের উপরে যদি জুম ইন করি, এই হচ্ছে প্রথম পেজটা। এখানে তোমরা হেডার দিতে পারো, যদি তোমার মনে হয় কোনো হেডার দেওয়া দরকার তুমি এখানে দিতে পারো। সাপোজ তুমি দিলে হেডার হচ্ছে ডেটা সেট, দিতেই পারো। যেই তুমি হেডারে ডেটা সেট লিখবে দেখবে প্রত্যেকটা পেজ এর উপরে ডেটা সেট হেডারে চলে এসেছে। অ্যাবাভ ইচ পেজ ইউ উইল ফাইন্ড দ্য হেডার অ্যাজ ডেটা সেট। দেখতে পাচ্ছ প্রত্যেকটা পেজের উপরে ডেটা সেট হেডার হিসেবে এসেছে। দেখো এখানেও এসেছে, প্রত্যেকটা পেজের উপরে ডেটা সেট হেডারে চলে আসবে। দিস ইজ দ্য বিউটি অফ অ্যাপ্লাইং হেডার। অ্যান্ড ফুটারের অ্যাপ্লিকেশনটাও সেম। ফুটারে যদি তুমি চেঞ্জটা বুঝতে পারলাম না, কোন চেঞ্জটা? ওই হেডারের চেঞ্জ। হেডারের চেঞ্জটা হচ্ছে যে হেডারে তুমি যাই লিখবে, কোনো একটা পেজের হেডারে তুমি কিছু যাই লিখবে সেটা প্রত্যেকটা পেজে চলে আসবে। মানে ধরো হেডারে কিছু লেখা নেই, আমি প্রথমে ধরে নিলাম হেডারে কিছু লেখা নেই, ঠিক আছে, যেটা সেটা আমি লিখেছিলাম কেটে দিলাম। যেই তুমি প্রথমে এরকমই থাকবে, কিছু লেখা নেই প্রত্যেকটা পেজের হেডারেই। হেডার হচ্ছে, এবার হেডারে তুমি কিছু ধরো লিখতে চাও, তুমি ধরো এটা লিখতে চাইছো মাই অফিস ডেটা সেট,
এবার তুমি কি সবকটা পেজের উপরে এটা লিখলে নাকি একটা পেজের উপরেই লিখলে? একটা পেজের উপরেই লিখলে, কিন্তু যেই তুমি এন্টার করবে বা যেই তুমি বেরিয়ে যাবে, দেখো, আচ্ছা এটা এখনো সরেনি, হ্যাঁ, প্রত্যেকটা পেজের উপরেই কিন্তু মাই অফিস ডেটা সেট চলে আসলো। এই সেকেন্ড পেজটাতেও চলে আসলো, নিচেও যদি তুমি চলে আসো দেখো এই থার্ড পেজটাতেও চলে এসেছে মাই অফিস ডেটা সেট। প্রত্যেকটা পেজের উপরে চলে আসবে। সেম ইজ উইথ ফুটার। ফুটারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশনটা সেম। ফুটারের ক্ষেত্রে কি, যে তুমি যদি কোনো একটা পেজের ফুটারে কিছু একটা লেখো, সেটা বাদবাকি পেজগুলোতেও চলে আসবে। এখানে ধরো ফুটারে আমি লিখে দিলাম আজকের তারিখ। আজকের তারিখ কত? আজকে হচ্ছে 10 না 11 মনে হয়, না 10, 10/05/2026। ওকে, দেখো প্রত্যেকটা পেজের নিচে ফুটারে 10/05/2026 মানে আজকের তারিখটা এসে গেছে। ওকে, আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে ভিউ ট্যাবের মধ্যে পেজ লেআউটটা আমাকে কি বলছে? পেজ ব্রেক প্রিভিউ আমাকে বলবে যে ডেটাটা কোন পেজে কতটা করে প্রিন্ট হবে সেটা আমাকে দেখতে হেল্প করবে। আর পেজ লেআউটটা আমাকে এক্স্যাক্ট পেজ বানিয়ে দেখিয়ে দেবে, যে একটা পেজ যেরকম হয় সেরকম এক্স্যাক্ট পেজ বানিয়ে আমাকে দেখিয়ে দেবে যে কতটা করে কি কি প্রিন্ট হচ্ছে, এবং আমাকে হেডার আর ফুটার এর অপশানও দেবে। হেডার আর ফুটার অ্যাপ্লাই করার অপশানও দেবে। তো তোমাকে যদি প্রিন্ট করতে হয়, ডেটাটাকে যদি প্রিন্ট করতে হয়, তাহলে তুমি কি অ্যাপ্লাই করবে? পেজ লেআউটে গিয়ে প্রিন্ট করবে নাকি পেজ ব্রেক প্রিভিউ দেখে তারপর প্রিন্ট করবে? কোনটা? প্রিন্ট করতে হলে পেজ ব্রেক রিভিউ দেখে তারপরে প্রিন্ট করব। কতটা করে পেজ আর কি লাগবে না লাগবে সেটাও দেখলাম, তারপরে পেজ লেআউটটা দেখে নেব। দুটোই দেখতে হবে, একদমই সঠিক উত্তর। পেজ ব্রেক প্রিভিউটা সবার আগে দেখব। কেন? কারণ পেজ ব্রেক প্রিভিউ আমাকে দেখতে হেল্প করবে যে কতটা করে প্রিন্ট কোন কোন পেজে হচ্ছে। আর পেজ লেআউটটা আমাকে কি দেখতে হেল্প করবে? এটা আমাকে হেল্প করবে যে কোন পেজে কতটা আছে, কোন পেজে কতটা আছে এবং পেজগুলো অ্যাপিয়ারেন্স কীরকম, হ্যাঁ, প্রত্যেকটা পেজের অ্যাপিয়ারেন্স কীরকম সেটা দেখতে আমাকে হেল্প করবে। এবার পেজ লেআউটের আরেকটা অ্যাপ্লিকেশান হচ্ছে, এটা কিন্তু তোমাকে হেডার আর ফুটার অ্যাপ্লাই করার অপশানও দিচ্ছে, যেটা কিন্তু তুমি পেজ ব্রেক প্রিভিউতে পাবে না। বোঝা গেল? তো প্রিন্ট করার আগে যদি হেডার আর ফুটার অ্যাপ্লাই করতে হয়, অবশ্যই কিন্তু তখন পেজ লেআউটে যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? ইয়েস স্যার। ওকে, এবার আসছে কাস্টম ভিউজ। কাস্টম ভিউজে আমরা ভিউ অ্যাড করতে পারি, বাট এটার খুব একটা ভিউ দরকার হয় না, কারণ এই তিনটে ভিউতে আমাদের কাজ হয়ে যায়। তো কাস্টম ভিউতে আলাদা করে কোনো ভিউ অ্যাড করে কিছু দেখার প্রয়োজনীয়তা খুব রেয়ার, মানে এক্সেলে পড়ে না। কারণ তুমি প্রিন্ট করার সময় কতটা করে প্রিন্ট করতে চাইছো সেটা তুমি পেজ ব্রেক প্রিভিউ থেকে দেখে নিতে পারো, আর পেজ লেআউট থেকে তুমি পেজ ওয়াইজ অ্যাপিয়ারেন্সটাও দেখে নিতে পারো। তো কাস্টম ভিউয়ে আলাদা করে তোমায় কিছু দেখতে হবে না। ঠিক আছে, তাহলে নর্মালটা আমরা পড়ে ফেললাম, পেজ ব্রেক প্রিভিউটাও পড়ে ফেললাম, পেজ লেআউটটাও পড়ে ফেললাম সবার। এটা কারোর যদি এই পার্টে কোনো ডাউট থাকে রাইট 0, আদারওয়াইজ রাইট 1। এবার এই অপশানগুলো আমরা পড়ব, রুলার, গ্রিড লাইনস, ফর্মুলা বার আর হেডিং। আচ্ছা, তো তার জন্য আমি আমার ডেটা সেটটাকে আগে নর্মাল কন্ডিশনে নিয়ে যাচ্ছি। এবার গ্রিড লাইন, ফর্মুলা বার আর হেডিং। গ্রিড লাইন কাকে বলে? গ্রিড লাইন হচ্ছে যে এক্সেলে প্রত্যেকটা সেল একটা বর্ডারের মাধ্যমে দেখানো হয়। কীরকম? আমি এখন যে সেলটাতে আছি, আমি একটু জুম করলাম সেলটাতে,
এই সেলটার রেফারেন্স কত? এই সেলটা হচ্ছে সেল রেফারেন্স D6। কত? D6। এই সেলটাতে আমি এখন ছিলাম। এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই যে সেলটা D6 14 লেখা আছে যে সেলটার মধ্যে, এই সেলটার চারিদিকে একটা দাগ আছে, এদিকে একটা দাগ আছে, নিচে একটা দাগ আছে, ডান দিকে একটা দাগ আছে, দাগটা খুব সরু দাগ কিন্তু একটা দাগ আছে, এবং উপরেও একটা দাগ আছে, আছে না নেই? ঠিক সেরকমভাবে এক্সেলের প্রত্যেকটা সেলে এরকম দাগ আছে। এই দাগগুলোকেই বলা হয় গ্রিড লাইন্স। খুব সহজ ভাষায় বললে এই দাগগুলোকে বা এই লাইনগুলোকে কি বলা হয়? গ্রিড লাইন্স। ওকে, এইবার আমি যদি চাই যে এই গ্রিড লাইন্সগুলো আমার এক্সেল শিটের উপরে থাকুক, দেখা যাক, তাহলে আমি গ্রিড লাইন্সটায় টিক মারা আছে, টিক মারাই রেখে দেবো। কিন্তু আমি যদি চাই যে আমি এক্সেল শিটের উপরে এই গ্রিড লাইন্সটা দেখতে চাই না, তাহলে এই যে গ্রিড লাইন্সের টিক মারা আছে আমি এটাকে সরিয়ে দেবো। এবার কি তোমরা আর ওই দাগটা দেখতে পাচ্ছ? আমি যদি খুব জুম করেও দেখাই, এবার কি তোমরা ওই দাগটা দেখতে পাচ্ছ? না। যে কোনো শিটে দেখো, এবার আর কোনো দাগ কিন্তু কোথাও দেখা যাচ্ছে না, যে কোনো সেলে দেখো। তো এই গ্রিড লাইনটায় টিক মারা থাকলে তুমি গ্রিড লাইনগুলো দেখতে পাবে, দাগগুলো দেখতে পাবে। টিক মারা না থাকলে দাগগুলো দেখতে পাবে না, লাইনগুলো দেখতে পাবে না। ঠিক আছে, আবার যদি টিক মেরে দিই আবার দাগগুলো চলে আসবে। দেখো আবার দাগগুলো চলে আসলো। আচ্ছা, এবার বলি ফর্মুলা বার। ফর্মুলা বার কোন পোর্শনটাকে বলা হয়? এই যে এক্সেলের এই যে উপরের পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয় ফর্মুলা বার। কেন ফর্মুলা বার বলা হয় এটাকে? তুমি এক্সেলে যখনই কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবে, এই বারটাতেই ফর্মুলাটা আসবে, ফর্মুলাটা এই বারেই রিপ্রেজেন্ট হবে বা এই বারেই দেখতে পাবে। বা এক্সেলে তুমি যে শিটের উপরে, যে সেলের উপরেই আছো না কেন, সেই সেলের ভ্যালুটা এই ফর্মুলা বারেই ফুটে উঠবে। যেরকম এই মুহূর্তে আমি এক্সেলে E3 সেলের উপরে আছি। কোন সেলের উপরে আছি আমি? E3, এই সেলটার উপরে আছি। তো এই সেলটার উপরে আছি E3, এই সেলটাতে ভ্যালুটা কি আছে? 2765.9। দেখো ফর্মুলা বারেও কিন্তু সেই ভ্যালুটাই আছে। তো ফর্মুলা বারে কোনো ফর্মুলা লিখলে সেটাও ফুটে উঠবে, এবং আমরা যে সেলে প্রেজেন্ট থাকবো, এক্সেল শিটের যে সেলে আমরা প্রেজেন্ট থাকবো, সেই সেলের ভ্যালুটাও ফর্মুলা বারে থাকবে। ওকে, এবার আমি যদি চাই যে ফর্মুলা বারটা আমার দরকার নেই, আমার একটা জায়গা নষ্ট করছে, জায়গা আমি বেশি চাইছি, তাহলে এই ফর্মুলা বারটাকে আমি হাইড করে দিতে পারি, লুকিয়ে ফেলতে পারি। কিভাবে? আমি এই ফর্মুলা বারের উপরে যদি ক্লিক করি, দেখবে ফর্মুলা বারটা আর নেই। আছে ফর্মুলা বারটা আর কোথাও দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি দ্য ফর্মুলা বার এনিওয়্যার ইন দ্য শিট? না। সো এটা কিন্তু করা হয়। এবার ধরো তুমি ইন্টারভিউ দিতে এসেছো, আমি তোমাকে বললাম যে এই যে এক্সেলের শিটটা ওপেন করে দিলাম তোমার সামনে, দিয়ে বললাম যে এটার ফর্মুলা বারটা কোথায়? ফর্মুলা বারটা নেই কেন? তো তুমি যদি এই কনসেপ্টটা না জানো, তুমি বলবে যে ফর্মুলা বারটা নেই, তুমি বলতে পারবে না ফর্মুলা বারটা কেন নেই। এবার তোমাকে ধরো বলা হলো ফর্মুলা বারটাকে নিয়ে আসো, ইট ইজ ইয়োর টাস্ক টু ব্রিং দ্য ফর্মুলা বার ব্যাক। তো তুমি কীভাবে করবে? তুমি যদি নাই জানো যে ভিউ ট্যাবের মধ্যে গিয়ে আমি যদি ফর্মুলা বারের উপরে ক্লিক করি তাহলেই ফর্মুলা বারটা চলে আসবে, যেরকম এখানে চলে আসলো, এটা যদি তুমি না জানো তাহলে তুমি করতে পারবে না। এবং এটা কিন্তু একটা খুব রিয়েল ইউজ কেস বললাম, এরকম কিন্তু করা হয়। গ্রিড লাইনটাকে হাইড করে দেয়, ফর্মুলা বারটাকে হাইড করে দেয়, দিয়ে বলে ওটাকে ব্রিং ব্যাক দ্যাট পার্টিকুলার থিং, ওটাকে ফিরিয়ে নিয়ে আসো। এবং এটা কিন্তু এক্সেলের ইন্টারভিউয়ের একটা সিরিয়াস একটা কোয়েশ্চেন সত্যি সত্যি। এবং অনেকে কিন্তু জানে না বলে পারে না, কারণ বেশিরভাগ মানুষ এক্সেলের হোম ট্যাবটা ভালো করে শিখে যায়, ইনসার্ট ট্যাবটাও মোটামুটি শিখে যায়, ওই চার্ট ফার্ট ইনসার্ট করতে শিখে যায়, তারপরের পার্টগুলো কিন্তু অনেকেই শেখে না। যেরকম ডেটা ট্যাবটা অনেকে পারে না ভালোভাবে ইউজ করতে, রিভিউ ট্যাবটা ইউজ করতে পারে না, ভিউ ট্যাবটা ইউজ করতে পারে না, ডেভেলপার ট্যাব ইউজ করতে পারে না, ম্যাক্রোস ইউজ করতে পারে না, সেগুলোতে কিন্তু তারা প্রবলেমে ফেসে যায়। তো সেই কারণে এটা একটা ইম্পর্টেন্ট ইউজ কেস। তো গ্রিড লাইনের অ্যাপ্লিকেশান বোঝা গেল, ফর্মুলা বারটা টিক করা থাকলে ফর্মুলা বার শো করবে, টিক করা না থাকলে শো করবে না। হেডিংয়ের কথায় আসি। হেডিং মানে কি? হেডিং মানে হচ্ছে এক্সেলের কলামগুলোর নাম আছে, যেরকম এটা কলাম এ, কলাম বি, কলাম সি, এটা রো 1, রো 2, রো 3, এরকম প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা রোয়ের নাম আছে। আমি যদি এই কলাম আর রোয়ের নামগুলোকে হাইড করে দিতে চাই, লুকিয়ে ফেলতে চাই, তাহলে কি করতে পারি? তাহলে কিন্তু আমি এই যে ফর্মুলা বারের ঠিক উপরে গ্রিড লাইনে, হেড লাইনের যে অপশানটা,
হেডলাইনের হেডিংসের যে অপশানটা, সেই হেডিংসের অপশানটাকে কিন্তু আমি টিকটাকে সরিয়ে দিতে পারি। টিকটাকে যদি আমি সরিয়ে দেবো, এখন আর দেখতে পাচ্ছ যে কলামের হেডিং এ, কলামের হেডিং বি, কলামের হেডিং সি কোথাও আছে, বা রোয়ের হেডিং 1 2 3 কোথায় আছে দেখতে পাচ্ছ? আর ক্যান ইউ সি এনিওয়্যার? সো এবার তোমার সামনে এই ডেটা শিটটা দিয়ে দেওয়া হবে, এই এক্সেল শিটটা দিয়ে তোমাকে বলা হবে যে ফাইন্ড আউট যে কলাম হেডিং কোথায়, কলাম এ বি সি ডি কোনটা, কী করে বুঝবো, কী করে দেখবো, কী করে খুঁজে পাবো। এবং তোমাকে হোম ট্যাবে ছেড়ে দেওয়া হবে, এরকম ভেবো না ভিউ ট্যাবে ছেড়ে দিয়ে তারপরে বলবে যে এটা খুঁজে বের করো। হোম ট্যাবে ছেড়ে দিয়ে তোমাকে বলবে যে কলামের হেডিংগুলো ফেরত নিয়ে আসো তো, রোয়ের হেডিংগুলো ফেরত নিয়ে আসো তো। তো তুমি কীভাবে করবে, ভিউ ট্যাবে যাবে, হেডিংসের উপরে ক্লিক করবে, অটোমেটিক আবার কলামের হেডিং, রোয়ের হেডিংগুলো ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, তো সবার কাছে এটা ক্লিয়ার? কারোর কোনো ডাউট থাকলে 0 লেখো, আদারওয়াইজ 1 লেখো, আমরা নেক্সট পার্টে যাব। কোনো ডাউট না থাকলে রাইট 1। তাহলে এগুলো হয়ে গেল, এগুলো হয়ে গেল। এবার এই তিনটে, তো প্রথমে জুমের উপরে যদি আমাকে ডেটাটাকে জুম করতে হয়, যেরকম আমি মাঝে সাঝেই জুম করি, আমি পয়েন্টার ইউজ করে, মানে কার্সারটাকে ইউজ করে করি, বা যেটাকে বলে টাচপ্যাড, সেই টাচপ্যাড ইউজ করে করি। কিন্তু যদি তুমি ম্যানুয়ালি জুম করতে চাও, মাউস ইউজ না করে জুম করতে চাও, সেক্ষেত্রে কিভাবে করতে পারো? তো সেই ক্ষেত্রে জুম করার অপশানটা হচ্ছে যে জুমের উপরে তুমি এই জুমটার অপশানটার উপরে ক্লিক করতে পারো। ক্লিক করলেই ওরা তোমাকে এরকম একটা বক্স দিয়ে দেবে। এই বক্স এক মিনিট, এই বক্সে তোমার সামনে অনেকগুলো অপশান থাকবে। তুমি 200% জুম করার অপশান পাবে, 100% জুম করার অপশান পাবে, 75% জুম করা মানে কি ওটা আরও ছোট হয়ে যাবে। ঠিক আছে, 50% জুম করার অপশান, 50% হওয়া মানেও আরও ছোট হয়ে যাবে। আর কাস্টমেরও একটা অপশান পাবে। কাস্টম মানে তুমি তোমার ইচ্ছে মতো পার্সেন্টেজ বসাতে পারো যে তুমি কত পার্সেন্ট জুম করতে চাও। ঠিক আছে, তো আমি সবার আগে 200% জুম করে দেখাতে চাইছি যে 200% জুম করলে বিষয়টা কীরকমভাবে চেঞ্জ হয়ে যায় বা পাল্টে যায়। তো সবার আগে আমি 200%-এর উপরে ক্লিক করে ওকে করলাম। দেখো ডেটাটা কতটা ছোট ছিল, এখন আরও তোমাদের সামনে জুম হয়ে ছোট হয়ে গেল, মানে বড় হয়ে গেল, জুম হয়ে গেল, জুম ইন হয়ে গেল, রাইট? যদি আমি 200% না করে এটাকে 25%-এর উপরে ক্লিক করি, কি হবে? ছোট হয়ে যাবে তার মানে আরও। দেখো 25%-এর উপরে ক্লিক করলে ডেটাটা দেখতে পাচ্ছ, মানে এটা জুম আউট হয়ে গেছে, অনেকটা ছোট হয়ে গেছে। এবার ধরো আমি জুমটাকে কাস্টমের উপরে অ্যাপ্লাই করলাম, এবং কাস্টমের উপরে আমি যেটা বললাম, আমি আমার ইচ্ছে মতো কাস্টম দিতে পারি নাম্বার, যে কত পার্সেন্ট জুম আমি করতে চাই। আমি ধরো 300% দিলাম, 300% দিয়ে ওকে ক্লিক করলাম। দেখো আরও অনেক বড় হয়ে গেল, 200%-এর থেকেও বড় হয়ে গেল। যদি আমি এটাকে 300% না করে 500% করি, আচ্ছা 400 ম্যাক্সিমাম রেঞ্জ, সরি 500 তো হবে না, 400 করতে পারি। দেখো আরও বড় হয়ে গেল। এইভাবে আমরা জুমটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে জুমটা নিয়ে আমার আর কিছু বলার নেই। 100% হচ্ছে এই জুমেরই একটা পার্ট। 100%-এ ক্লিক করে যদি দাও, অটোমেটিক 100% জুমটাই নিয়ে নেবে। 100% জুম মানে ন্যাচারালি এক্সেল এই রকম দেখতেই হয়, বা এই 100% জুমের স্কেলেই থাকে। নর্মালি যখন তুমি এক্সেলে কোনো ডেটা শিট ওপেন করবে, সেই ডেটা শিটটা 100% জুমেই থাকবে। তো ধরো জুম হয়ে আছে, অনেকটা জুম হয়ে আছে, এবং তুমি চাইছো যে এটাকে নর্মাল স্কেলে নিয়ে আসবো, নর্মাল জুমিংয়ে নিয়ে আসবো, 100%-এ ফেরত নিয়ে আসবো। তো সেক্ষেত্রে তুমি এই 100%-এর উপরে যদি ক্লিক করো জুম সেকশানের আন্ডারে, অটোমেটিক ওটা 100%-এ চলে আসবে। 100%-এর উপরে ক্লিক করো, দেখো অটোমেটিক ওটা ঠিক হয়ে গেল, 100% জুমে চলে আসলো, মানে নর্মাল স্কেলে চলে আসলো। বোঝা গেল?
আচ্ছা, হ্যাঁ স্যার। জুম টু সিলেকশন। এই মুহূর্তে আমি এক্সেলে কোন সেলের উপরে আছি? এই মুহূর্তে আমি এক্সেলে, যদিও একটু ছোট বাট আমি দেখাতে চাইছি, এই মোটর সাইকেল লেখা আছে এই যে সেলটা, এই সেলটার উপরে আছি। এই সেলটার রেফারেন্স হচ্ছে K9। এবার তুমি চাইছো যে এই সেলটা বড় হয়ে যাক, এই সেলটা বড় হয়ে যাক, তোমার সামনে বড় হয়ে ফুটে উঠুক। তাহলে তুমি কি করতে পারো? তুমি এই জুম টু সিলেকশানে ক্লিক করতে পারো। তুমি যদি এই জুম টু সিলেকশনের অপশানে ক্লিক করো, এই শিটটা মানে এই সেলটা বড় হয়ে তোমার সামনে চলে আসবে। দেখো, ওই সেলটা K9টা বড় হয়ে আমার সামনে এসছে। মোটর সাইকেল লেখা আছে যে সেলটায়, K9 বা K10 চলে এসেছে, আমি প্রবাবলি নিচের সেলে নেমে গেছিলাম। তো যাই হোক, ওটা বড় হয়ে জুম হয়ে আমার সামনে চলে আসবে। আচ্ছা, এটা আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি ওটাকে একটু হাইলাইট করে দিচ্ছি। দাঁড়াও, ওই সেলটাকে আমি হাইলাইট করে দিচ্ছি, হলুদ কালারে হাইলাইট করে দিলাম। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি এই সেলটায় আছি, কিন্তু সেলটা খুব ছোট থাকায় তোমরা হয়তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না। তাই আমি যদি ভিউ ট্যাবে গিয়ে জুম টু সিলেকশন করি, এবার দেখো এই সেলটা বড় হয়ে আমার সামনে চলে আসলো। মানে আলটিমেটলি ওই সেলে জুমটা হলো, পুরো শিটটার জুমটা ওই সেলে হয়ে গিয়ে ওই সেলটা আমার সামনে অ্যাপিয়ার হলো বা প্রেজেন্ট হলো। বোঝা গেল জুম টু সিলেকশনের অ্যাপ্লিকেশনটা কি? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে তাহলে নিউ উইন্ডো আর অ্যারেঞ্জ অল। আচ্ছা, নিউ উইন্ডোটা কি? দেখো, আমি যদি চাই যে নিউ উইন্ডোটা খুব কাজে লাগে যখন আমরা ডেটা এন্ট্রি করি বা ডেটা এন্ট্রির কোনো কাজ করতে হলে নিউ উইন্ডোটা খুব কাজে লাগে। নিউ উইন্ডোর কাজটা কি? যদি তুমি নিউ উইন্ডোতে ক্লিক করো, আর একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এবং সেই উইন্ডোতে সেম ডেটা সেটই থাকবে, বা তোমরা চাইলে অন্য ডেটা সেটও ওপেন করতে পারো। এবার আমার কাছে এক্সেলে দুটো উইন্ডো আছে, দুটো উইন্ডো মানে দুটো এক্সেল ফাইল ওপেন হয়ে গেছে। এতক্ষণ আমার কাছে একটাই এক্সেল ছিল, এই এক্সেলটায় আমি এতক্ষণ কাজ করছিলাম। যেই আমি নিউ উইন্ডোতে ক্লিক করলাম, দেখো আরও একটা এক্সেল ফাইল এই ডান দিকে ওপেন হয়ে গেছে এবং এর নামটা অটোমেটিক সেলস 2। সেলস 1 ছিল ওটার নাম, এই নামটা অটোমেটিক সেলস 2 নিয়ে নতুন একটা এক্সেল ওয়ার্কবুক, কিন্তু সেম এক্সেল ওয়ার্কবুক নতুনভাবে ওপেন হয়ে গেছে। বোঝা গেল? মানে আর ওই এক্সেল ওয়ার্কশিটে বুঝতে পারলাম না সেলস। মানে ওই ওয়ার্কশিট, হ্যাঁ ওই ওয়ার্কশিটটাই আর একবার ওপেন হবে, মানে আর একটা ওয়ার্কশিট ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি আর একবার বলছি এটা। ধরো একদম প্রথম থেকে আমি এটা বলুন যে কতটাতে শেষ হলো? কতটাতে শেষ হলো বলতে? স্যার বলছি দুটো তো হলো, হ্যাঁ, ফার্স্টটা কতটা সেকেন্ডটা কত? না এটাই আমি ওই বুঝতে পারছি না। ফার্স্ট কতটা সেকেন্ডটা কতটা না, ফার্স্টে যা আছে সেকেন্ডেও তাই থাকবে, সেম ডেটা, দুটো আলাদাভাবে ওপেন হবে, একই ডেটা। ধরো এই 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 ডেটা সেটটা নিয়ে বোঝো, এইটা একটা, এই ডেটা সেটটা একটাই ডেটা সেট, সিঙ্গেল ডেটা সেট। এই ডেটা সেটে 1001 থেকে 1015 অবধি অর্ডার আইডি আছে। এবার আমি যদি নিউ উইন্ডোতে ক্লিক করি, সেই নিউ উইন্ডোতে এই ডেটা সেটটাই আরেকবার চলে যাবে এবং সেই ডেটা সেটেও এইটা সেম ডেটা সেট, এই ডেটা 1 এই ডেটা 2, দুটো দেখো আলাদা আলাদা ডেটা সেট ওপেন হয়ে গেছে। দুটো ডেটা সেটের ডেটাটা কিন্তু সেম, নামটা আলাদা, একটাতে ডেটা 1 নাম আছে, একটাতে ডেটা 2 নাম আছে, ডেটা সেম। ডেটা 1এও 1001 থেকে 1015 অবধি ডেটা আছে, তারপরে আর কিছু নেই। আর ডেটা 2তেও 1001 থেকে 1015 অবধি ডেটা আছে, তারপরে কিছু নেই। মানে একই ডেটা দুটো আলাদা উইন্ডোতে ওপেন হয়ে যাবে, দুটো আলাদা উইন্ডোতে একই ডেটা ওপেন হয়ে যাবে। এটাই হচ্ছে উইন্ডোর কাজ বা নিউ উইন্ডোর অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? এবার বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, নেক্সট তাহলে অ্যারেঞ্জ অল। দুটো উইন্ডো ওপেন হয়ে গেছে। এবার অ্যারেঞ্জ অল মানে আমি যদি দুটো উইন্ডোকে একই সাথে দেখতে চাই, তাহলে অ্যারেঞ্জ অল অপশানটাকে আমি ক্লিক করে করতে পারি। অ্যারেঞ্জ অলে অনেকগুলো অপশান থাকে, টাইলড, হরাইজন্টাল, ভার্টিক্যাল। প্রথমে আমি টাইলটাই দেখাচ্ছি। ওকে করলে দেখো ওই যেটা বললাম না, দুটো উইন্ডো একসাথে ওপেন হয়েছে। তোমাদের বলছিলাম তো যে দুটো উইন্ডো একই ডেটা সেট কিন্তু দুটো উইন্ডোতে ওপেন হয়েছে। সেই দুটো উইন্ডোকে তোমরা পাশাপাশি দেখতে পাবে যদি তোমরা এটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, আমি আবার এটাই চলে যাচ্ছি। তাহলে যদি আমি নিউ উইন্ডো করার পরে অ্যারেঞ্জ অল করি, অ্যারেঞ্জ অল করার পরে আমাকে অপশান দেবে যে আমি আমার ডেটা সেটটাকে পাশাপাশি দেখতে চাই না। ঠিক আছে,
পাশাপাশি দেখতে চাইলে আমি অ্যারেঞ্জ অলে ক্লিক করতে পারি। অ্যারেঞ্জ অলে ক্লিক করলে তুমি টাইলড করতে পারো, টাইলড মানে পাশাপাশি থাকবে। হরাইজন্টাল করতে পারো, হরাইজন্টাল করলে দেখো এরকম থাকবে, উপর নিচে থাকবে, একটা উইন্ডো উপরে আর একটা উইন্ডো নিচে। আচ্ছা, যদি তুমি টাইলড বা হরাইজন্টাল না করে ভার্টিক্যাল করো, ভার্টিক্যাল করলে সেম, টাইলড আর ভার্টিক্যাল অ্যাকচুয়ালি মোরাললে সেমই। আর আরেকটা হচ্ছে অপশান থাকে ক্যাসকেড। ক্যাসকেডে একটা আরেকটা নিচে থাকে, মানে একটা উপরে থাকে আর একটা নিচে থাকে, এই যে একটা নিচে আর একটা উপরে, ঠিক আছে। সো নিউ উইন্ডোতে ওই ডেটা সেটটাই আর একটা উইন্ডোতে ওপেন হয়ে যাবে। অ্যারেঞ্জ হলে আমরা দুটো আলাদা আলাদা উইন্ডোকে উপরে বা নিচে বা পাশাপাশি বা সাইড বাই সাইড দেখার অপশান পাবো। এই অবধি এই দুটো সবার কাছে ক্লিয়ার? নিউ উইন্ডোটা সবার কাছে, যদি পাশাপাশি রাখতে হয় তাহলে কপি পেস্ট করলে কি হতো? কপি পেস্ট করলে তো হতো। হ্যাঁ, কপি পেস্ট করলে আরেকটা এক্সেল শিট ওপেন করতে হবে সেক্ষেত্রে। এখানে তোমাকে নতুন করে কোনো এক্সেল শিট তো ওপেন করতে হচ্ছে না, বা নতুন করে কোনো এক্সেল ফাইল তো ক্লিক করে বানাতে হচ্ছে না। নিউ উইন্ডো মানলেই ওই ডেটা সেটটা আলাদা একটা উইন্ডোতে চলে যাচ্ছে। এবার ধরো তুমি এই ডেটার উপরে কাজ করতে চাও, কিন্তু তুমি চাও এই ডেটার উপরে কাজ করার সাথে সাথে তুমি এটাও চাও যে আমি যা কাজ করছি কিন্তু মেন ডেটা সেটটা এটাই থাকুক, মেন ডেটা সেটটা যেন হারিয়ে না যায়, অর্থাৎ প্রাথমিক যে ডেটা সেটটা আমি পেয়েছিলাম সেটা যেন থেকে যায়। তাহলে তুমি নিউ উইন্ডো অ্যাপ্লাই করে নাও। এবার তোমার ওই ডেটা সেটটাই আর একটা উইন্ডোতে ওপেন হয়ে গেল। এবার তোমার যা কাজ করার তুমি এই সেকেন্ড উইন্ডোটাতে করো, করে এটাকে সেভ করে রাখো, আর তোমার ওই ফার্স্ট উইন্ডোতে যে মেন ডেটা সেটটা ছিল সেটা ওই রকমই থেকে গেল, সেটাতে কোনো চেঞ্জেস আসলো না, এবং সেটাও তুমি সেভ করে রেখে দিতে পারবে। বোঝা গেল? সো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ নিউ উইন্ডো অ্যান্ড অ্যারেঞ্জ অল। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। এবার হচ্ছে ফ্রি স্পেস। ফ্রি স্পেসটা খুব ইম্পর্টেন্ট, এবং ভিউ ট্যাবের মধ্যে আমার মনে হয় ভিউ ট্যাবে সব থেকে ইম্পর্টেন্ট যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই পার্টটা, নর্মাল, পেজ ব্রেক ভিউ আর পেজ লেআউট, এবং তারপরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সেটা হচ্ছে ফ্রি স্পেস। ওকে, ম্যাক্রোসটা তো অবভিয়াসলি আনডাউটেবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, শুধুমাত্র ভিউ ট্যাবে নয় বাট এন্টায়ার এক্সেলে ম্যাক্রোসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার ফ্রিজ ট্যাবের অ্যাপ্লিকেশানটা কি দেখো। আমি যে এই এক্সেলে নিচের দিকে আসছি, বা আমি একটু বড় ডেটা সেট ওপেন করি, এই ডেটা সেটটা খুব ছোটো, আচ্ছা এটা আরও ছোটো, এই বড় ডেটা সেটটা যেই আমি ওপেন করছি, দেখো এই বড় ডেটা সেটে প্রত্যেকটা কলামের কিছু নাম আছে, অর্ডার নাম্বার, অর্ডার কোয়ান্টিটি, অর্ডার প্রাইস অফ ইচ, অর্ডার লাইন নাম্বার, সেলস, অর্ডার ডেট, স্ট্যাটাস, কোয়ান্টিটি আইডি, এরকম প্রত্যেকটা কলামের কিছু নাম আছে, তাই তো? এবার আমি যেই নিচের দিকে চলে আসছি, যেই আমি স্ক্রোল করে নিচের দিকে আসছি, ওই প্রত্যেকটা কলামের নাম তুমি কি আর দেখতে পাচ্ছ? কোনটা অর্ডার লাইন নাম্বার, কোনটা কোয়ান্টিটি অর্ডার, কোনটা প্রাইসের ডেটা, কোনটা ডেটেড ডেটা, কোনটা কান্ট্রির ডেটা, কোনটা স্টেটের ডেটা, কোনটা টেরিটরির ডেটা, কোনটা রিজিয়নের ডেটা, কোনটা অর্ডার সাইজের ডেটা, কোনটা নেমের ডেটা, কিছু তুমি দেখতে পাচ্ছ? সব তো উপরে, তুমি কিছু দেখতে পাচ্ছ না। তো তুমি যদি চাও যে আমি এই উপরের কলামটাকে ফ্রিজ করে দেবো, ফার্স্টের এই কলামটাকে কি করে দেবো? ফ্রিজ। তাহলে তুমি কি করতে পারো? তাহলে তুমি এই ফ্রিজ পেন্সের অ্যাপ্লাই করতে পারো, বা ফ্রিজ পেন্সের অপশানটা অ্যাপ্লাই করতে পারো। আমি এইটাকে এই মুহূর্তে একটু আপাতত সরিয়ে রাখছি, কারণ আমার এটা দরকার পড়বে না। আচ্ছা, ফ্রিজ পেন্সটা কীভাবে অ্যাপ্লাই হয়? তুমি ভিউ ট্যাবে যাও, ভিউ ট্যাবে গিয়ে ফ্রিজ পেন্সে যাও। ফ্রিজ পেন্সে তোমার কাছে দুটো অপশান থাকে, ফ্রিজ পেন্স প্রথমটা, ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম। তো আমি সবার আগেই ফ্রিজ ফার্স্ট কলামটা অ্যাপ্লাই করে দেখাতে চাইছি। ফ্রিজ ফার্স্ট কলামে অ্যাপ্লাই করলে কি হবে? তোমার ডেটা সেটে প্রথম যে কলামটা থাকবে সেই কলামটা ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ সেই কলামটা স্টেবল হয়ে যাবে। তুমি ডেটা বরাবর নিচের দিকে নামলেও সেই কলামটা কিন্তু উপরে ঠিক শো করবে, উপরে ঠিক রিপ্রেজেন্ট হবে। একবার করে দেখা যাক। ফ্রিজ ফার্স্ট কলামে অ্যাপ্লাই করলাম,
এবার এই প্রথম কলামটা ফ্রিজ হয়ে গেছে, প্রথম কলামটা ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা হলো না নাকি, দেখি আর একবার করে ফ্রিজ ফার্স্ট কলাম, হচ্ছে না কেন এটা। আচ্ছা আমি প্রবাবলি এই ডেটা সেটটা থেকে কিছুটা ডিলিট করেছি, সেই কারণে এটা কোনোভাবে নিতে চাইছে না। আচ্ছা ফার্স্ট কলামে অ্যাপ্লাই করছিলাম না, সরি মাই ফল্ট, আমি কলাম আর রোটা উল্টোপাল্টা বলেছি, সরি। দ্য পয়েন্ট ইজ ফার্স্ট কলামটা ফিক্স হয়ে যাবে, ঠিক আছে, আমি ফার্স্ট রো ফিক্স হয়ে যাবে এটা ভেবে বলছি এতক্ষণ। যাই হোক, তো ফার্স্ট কলামটা আমি চাইছি ফার্স্ট এই যে অর্ডার নাম্বার, কোয়ান্টিটি অর্ডার, প্রাইস ইচ, অর্ডার লাইন নাম্বার, এগুলো তো প্রত্যেকটা কলামের নেম, কিন্তু এগুলো সব তো 1 নম্বর রোটাতে আছে। এগুলো প্রত্যেকটা একটা কলামের নাম হতে পারে, কিন্তু এগুলো প্রত্যেকটা কি 1 নম্বর রোতে আছে, হ্যাঁ কি না? প্রত্যেকটাই তো এই ফার্স্ট রোটাতে আছে। তাহলে আমি যদি এই ফার্স্টের রোটাকে ফিক্স করতে চাই, আমাকে ফিক্স তো করতে হবে ফার্স্টের রোটা, প্রথম রোটাকে ফিক্স করতে হবে। তাহলে আমি ফ্রি স্পেসে গিয়ে ফ্রি স্টপ কলাম না ফ্রি স্টপ রো করব। তো আমি এবার ফ্রি স্টপ রো করলাম। এইবার দেখো যেই আমি ডেটা বরাবর নিচের দিকে আসছি, প্রথম রোটা অর্থাৎ প্রত্যেকটা কলামের হেডিং সেটা কি চেঞ্জ হচ্ছে? না স্যার। তো এইবার তুমি দেখেই বলে দিতে পারবে কোনটা মান্থের ডেটা, কোনটা ইয়ারের ডেটা, কোনটা প্রোডাক্টের ডেটা, কোনটা ফোনের ডেটা। তুমি যতই নিচের দিকে চলে যাও না কেন, প্রথম রোটা অর্থাৎ প্রত্যেকটা কলামের নেম সেটা তোমার চোখের সামনে থেকে সরবে না, সেটা সবসময় তোমার চোখের সামনেই থাকবে। তো এই ফ্রি স্পেসটার অ্যাপ্লিকেশান কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা তোমাকে কিন্তু ডেটাটাকে ফিক্স করে দিতে হেল্প করবে, প্রথম রোটা বা প্রথম কলামটাকে ফিক্স করতে হেল্প করবে। বোঝা গেল? আর যদি আমি চাই যে এই প্রথম, আচ্ছা 1 মিনিট, আচ্ছা ধরো তোমাকে তোমার ম্যানেজার বলেছে যে ডান দিকে যদি সরে যাও ডেটা বরাবর, কোনো সময় যেন জিজ্ঞেস করলেই এটা বলতে পারো যে এটার অর্ডার নাম্বার কত। ডান দিক বরাবর সরে গেলাম, ধরো আমি এইখানে আছি, এই প্রোডাক্ট কোড এত, এমএসআরপি এত, প্রোডাক্টের লাইন হচ্ছে ক্লাসিক কার্স, কিন্তু আমি কি দেখার সাথে সাথেই এই 3টে জিনিস দেখার সাথে সাথে এটাও বলতে পারবো যে এই অর্ডারের নাম্বারটা কত? সেটা আমি দেখার সাথে সাথেই কিন্তু বলতে পারবো না। সেটা দেখতে গেলে আমাকে কিন্তু আবার বাদিকে যেতে হবে, বাদিকে গিয়ে আমি দেখে তারপরে বলতে পারবো যে হ্যাঁ এই অর্ডারের নাম্বার 10,342। কিন্তু এটা যদি পসিবল হতো যে আমি যতই ডান দিকে সরছি তারপরেও অর্ডার নাম্বারটা সবসময় আমার চোখের সামনেই থাকছে, তাহলে তো ভালো হতো, তাই না? তাহলে আর আমাকে বাদিকে সরে আসতে হতো না এটা দেখার জন্য যে অর্ডার নাম্বারটা কত। তো সেটাও আমরা করতে পারি কিভাবে, অর্ডার নাম্বারটা কোন কলামে আছে, ফার্স্ট কলামে। তো আমরা যদি ফার্স্ট কলামটা বা প্রথম কলামটাকে ফ্রিজ করে দিই, ফ্রিজ পেন্সে গিয়ে আমরা যদি প্রথম কলামটাকে ফ্রিজ করে দিই, এবার দেখো এই অর্ডার নাম্বারের যে প্রথম কলামটা, সেই কলামটা তোমার সামনে সবসময় থাকবে। তুমি যতই ডান দিকে যাও না কেন, দেখো অর্ডার নাম্বারের কলামটা কি তোমার চোখের সামনে থেকে সরছে? এবার যদি তোমাকে তোমার ম্যানেজার বলে যে এই প্রোডাক্টটা অর্থাৎ S101678 এই প্রোডাক্টের অর্ডার নাম্বারটা বলো, তুমি বলতে পারবে সঙ্গে সঙ্গেই দেখে? তোমাকে কি আর বাদিকে যেতে হবে? বাদিকে গিয়ে তোমাকে দেখতে হবে না। তো এইভাবে কিন্তু আমরা ফ্রি স্টপ রো অ্যান্ড টপ কলাম অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা এবার যদি দুটোকে একসাথে করতে হয়, অর্থাৎ আমি যদি চাই যে টপ রোটাকেও ফ্রিজ করে দেবো, টপ কলামটাকেও ফ্রিজ করে দেবো, অলরেডি সেটা হয়ে গেছে, কেননা না হয়নি। আচ্ছা যদি আমি এটা করতে চাই, আমি যদি চাই যে সবার আগে আনফ্রিজ করে নিই, হ্যাঁ এবার আমি চাইছি যে আমি যতই নিচের দিকে যাই আমার প্রথম রোটা সবসময় আমার চোখের সামনে থাকবে, অর্থাৎ এই অর্ডার নাম্বার, কোয়ান্টিটি অর্ডার, এই পুরোটা সবসময় আমার চোখের সামনে থাকবে। আর যতই আমি ডান দিকে যাই আমার প্রথম কলামটা অর্থাৎ এই অর্ডার নাম্বারের পুরো কলামটা সবসময় আমার চোখের সামনে থাকবে। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি সবার আগে, এটা খুব ইম্পর্টেন্ট, নোট করবে এটা, তোমাকে সিলেক্ট করতে হবে এই B2 সেলটা, B2 সেলটা তোমাকে সিলেক্ট করতে হবে। কি বললাম? B2 সেল।
B2 সেলটা মানে দেখো B2 সেল হচ্ছে সেই সেলটা যেই সেলে মানে এটা হচ্ছে কানেক্টিং পয়েন্ট বিটুইন দ্য ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম। প্রথম রো আর প্রথম কলামটার কানেক্টিং পয়েন্ট হচ্ছে B2 সেল। এই যে B2 সেলটাকে আমি এই মুহূর্তে দরকার হয় আমি এই সেলটাকে হাইলাইট করে দিচ্ছি, B2 সেলটা দাঁড়াও। হ্যাঁ, এই B2 সেলটা হচ্ছে কানেক্টিং পয়েন্ট, এই 30 লেখা আছে এটা। কারণ কোয়ান্টিটি মানে এই ফার্স্ট রো আর এই ফার্স্ট কলাম দুটোকে কানেক্ট করছে হচ্ছে এই B2 সেল। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ফার্স্ট রো আর এই ফার্স্ট কলাম, এ কলাম 1 রো, ফার্স্ট রো, এই দুটোর কানেক্টিং পয়েন্ট হচ্ছে B2 সেল। এটা সব সময় মনে রাখবে, ঠিক আছে? এটা কোনো সময় ভুলে যাবে না। ফ্রি স্পেস অ্যাপ্লাই করতে হলেই এটা তোমায় মনে রাখতে হবে। B2 দরকার হয় 10 বার মনে মনে বলে নাও যে B2 সেল। ফ্রি স্পেসে আমার কাছে একটাই মূল মন্ত্র, আমাকে B2 সেলটা মনে রাখতে হবে, ঠিক আছে? ফ্রি স্পেসে হোয়াট ইজ মাই পয়েন্ট অফ রিমেম্বারিং? B2 সেল। B2 সেলটাই হচ্ছে কানেক্টিং পয়েন্ট বিটুইন দ্য ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম, দ্যাট ইজ এ কলাম। এবার আমি B2 সেলটা সিলেক্ট করলাম, মানে B2 সেলটার উপরে আমি ক্লিক করলাম, করে আমি ভিউ ট্যাবে গিয়ে ফ্রিজ পেন্সে এবার ক্লিক করব। ফ্রিজ টপ রোয়েও ক্লিক করব না, ফ্রিজ ফার্স্ট কলামেও ক্লিক করব না, ফ্রিজ পেন্সে ক্লিক করব। যেই ফ্রিজ পেন্সে ক্লিক করলাম, এবার দেখো আমি নিচের দিকে আসলে সরছে, টপ রোটা সরছে, আর টপ রোটা কি সরছে নাকি টপ রোটা সবসময় আমার চোখের সামনে থাকছে? আমি ডান দিক গেলে, আমি যদি ডান দিকে চলে যাই, এই যে আমি ডান দিকে যাচ্ছি, ডেটাটা শেষ করেও ফেললাম, ফার্স্ট কলামটা অর্থাৎ অর্ডার নাম্বারের কলামটা আমার চোখের সামনে থেকে সরেছে না, সরি। তো ফার্স্ট কলামটাও আমার চোখের সামনে থেকে সরবে না, সবসময় আমার সামনেই থাকবে। ফার্স্ট রোটাও আমার চোখের সামনে থেকে সরবে না, সবসময় আমার সামনেই থাকবে। তো এইটাই হচ্ছে ফ্রি স্পেন্সের অ্যাপ্লিকেশান, যেটা আমার ফার্স্ট কলামটা আর ফার্স্ট রোটাকে একসাথে ফ্রিজ করে দিতে পারে, একটা জায়গায় স্টেবল করে দিতে পারে, এবং ওটাকে আর কোনোভাবে মুভ করানো যাবে না। মুভ করানো যাবে, তার জন্য আবার ফ্রি স্পেন্সে গিয়ে আনফ্রিজ পেন্সে ক্লিক করতে হবে। আনফ্রিজ পেন্সে ক্লিক করলে আবার ওটা আনফ্রিজ হয়ে যাবে। তো ভালো লাগলো এই বিষয়টা, ফ্রি স্পেন্সের অ্যাপ্লিকেশনটা কি ইন্টারেস্টিং মনে হলো? হ্যাঁ। এবং অনেক সময় কিন্তু ডেটাটাকে আমরা ভিজুয়ালাইজ করতে ফ্রি স্পেন্সটা অ্যাপ্লাই করি, কেননা তুমি নিচের দিকে যাচ্ছ, এটা কিসের ডেটা দেখে বুঝতে পারছি না কি আমি এই তিনটা কিসের ডেটা পয়েন্ট, বলো আমাকে বলতে পারবে? না দেখে উপরে গিয়ে দেখতে হবে, তারপর বলতে পারবে। কিন্তু ফ্রি স্পেন্স অ্যাপ্লাই করা থাকলে তুমি এই ফার্স্ট রোটা তো তোমার সামনে ফ্রিজ হয়ে যেত, তুমি দেখেই বলে দিতে পারতে অর্ডার লাইন নাম্বার ওটা, কারণ ওটা সবসময় তোমার চোখের সামনেই থাকতো। বোঝা গেল? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। এটা একটু আরেকবার দেখাবে? ফ্রি স্পেন্সটা হচ্ছে প্রথম রোটাকে আর প্রথম কলামটাকে যদি আমায় ফ্রিজ করতে হয়, তাহলে আমি ফ্রি স্পেন্স অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? প্রথম রোটা হচ্ছে, ধরো এইটা হচ্ছে প্রথম রো, অর্ডার নাম্বার, কোয়ান্টিটি, অর্ডার প্রাইস, এটা প্রথম রো তো। হ্যাঁ। এবার এটা তো ফ্রিজ থাকবে না, মানে আমি যদি নিচের দিকে চলে যাই, ওই রোটা তো উপরে চলে গেছে, ওই রোটা থেকে আর দেখতে পাবো না আমি। আর দেখতে পাচ্ছি কি এখন? আর না স্যার। তো আমাকে যদি প্রথম রোটাকে ফ্রিজ করতে হয়, আমি এই ফ্রিজ পেন্সে ক্লিক করব, ক্লিক করে ফ্রিজ টপ রোয়ের এই অপশানটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এই টপ রোয়ে আমি ক্লিক করলাম। এইবার দেখো যেই আমি নিচের দিকে আসছি, প্রথম রোটা কি আমার চোখের সামনে থেকে সরছে আর, নাকি সবসময় আমার চোখের সামনেই থাকবে? তো এইটাই হচ্ছে ফ্রিজ টপ রো। এবার যদি তুমি চাও যে প্রথম কলামটাকেও ফ্রিজ করতে, এই অর্ডার নাম্বারটাও যেন, কেননা প্রথম কলামটা দেখো কেন ফ্রিজ করতে হবে, যদি আমি ডান দিকে চলে যাই, প্রথম কলাম অর্থাৎ অর্ডার নাম্বার, সেটা কি আর আমার সামনে থাকছে, ফিক্স থাকছে, ফ্রিজ থাকছে? না স্যার। তো আমি যদি প্রথম কলামটাকেও ফ্রিজ করতে চাই, তাহলে আমি আবার ফ্রিজ পেনে যাব, গিয়ে ফ্রিজ টপ কলাম অ্যাপ্লাই করব, বা ফ্রিজ ফার্স্ট কলামে ক্লিক করব। এবার ফ্রিজ ফার্স্ট কলামে অ্যাপ্লাই করলে দেখো কি হবে, প্রথম কলামটা তোমার সামনে থেকে আর সরে যাবে না, ওটা সবসময় থাকছে তো। ইয়েস স্যার। কিন্তু দুটো একসাথে কাজ করছে না, অর্থাৎ আমি প্রথম রোটাকে, এই প্রথম কলামটাকে তো ফ্রিজ করে দিয়েছি, কিন্তু প্রথম কলামটাকে তো ফ্রিজ করে দিয়েছি, কিন্তু প্রথম রোটা, যেটায় প্রত্যেকটা কলামের হেডিং আছে, নামগুলো লেখা আছে, অর্ডার লাইন নাম্বার, কোয়ান্টিটি, অর্ডার প্রাইস, ইচ, সেই নামগুলো কি আমার সামনে ফ্রিজ থাকছে? না। তো আমি চাইছি এবার দুটোকেই একসাথে ফ্রিজ করব।
প্রথম রোটাকেও ফ্রিজ করব এবং তারই সাথে সাথে প্রথম কলামটাকেও ফ্রিজ করব। ঠিক আছে, তাহলে তার জন্য তোমাকে B1 এই B2 সেলটায় যেতে হবে, কেননা B2 সেল যেটাকে আমি ইয়েলো দিয়ে হাইলাইট করে রেখেছি সেটাই এই দুটোর কানেক্টিং পয়েন্ট, সেটাই প্রথম কলামটা আর ফার্স্ট রোটার কানেক্টিং পয়েন্ট হচ্ছে এই B2 সেলটা। বোঝা গেল? তো তার জন্য তোমাকে B2 সেলে যেতে হবে, B2 সেলে গিয়ে ফ্রিজ পেনে যাবে, ফ্রিজ পেনে গিয়ে এই যে ফ্রিজ পেন্সের যে ফার্স্ট অপশানটা সেটাই ক্লিক করবে। ক্লিক করলে এবার দেখো তুমি নিচে আসো, তোমার ফার্স্ট রোটা অর্থাৎ যেখানে কলামের নামগুলো রয়েছে সেগুলো সবসময় তোমার সামনে থাকবে। আর তুমি ডান দিকে যাও, সেক্ষেত্রেও তোমার ফার্স্ট কলামটা অর্থাৎ যেখানে অর্ডারের নাম্বারগুলো রয়েছে সেটা সবসময় তোমার সামনেই থাকবে। এটাই হচ্ছে ফ্রিজ পেন্সের অ্যাপ্লিকেশন। বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার। অনলাইন সবার কাছে এটা ক্লিয়ার? বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা সুইচ ফ্রিজ পেন্সের পরে এখানে আর যেটা ইম্পর্ট্যান্ট আছে সেটা হচ্ছে সুইচ উইন্ডোজ। সুইচ উইন্ডোজ হচ্ছে যে ধরো এক্সেলে দুটো উইন্ডো ওপেন করা আছে, এই যে ডেটা 1 একটা উইন্ডো তোমরা দেখতে পাচ্ছ আর ডেটা 2। তো যদি তোমরা সুইচ উইন্ডোজ ক্লিক করো তো সুইচ উইন্ডোজে ক্লিক করলেই ও তোমাকে দুটো অপশান দেবে। একটা হচ্ছে ও তোমাকে অপশান দেবে যে তুমি কোন উইন্ডোতে যেতে চাও। আমি তো এখানে, তোমাদের হয়তো মনে আছে, আমি এখানে এই নিউ উইন্ডো ক্লিক করে এই ডেটাটাকেই একটা নতুন উইন্ডোতে নিয়ে গিয়েছিলাম, রাইট? তো সুইচ উইন্ডোজ তোমাকে হ্যাঁ, অপশান স্যার। দেবে যে তুমি কোন উইন্ডোতে যেতে চাও এবং কোন উইন্ডোতে গিয়ে ডেটাটাকে দেখতে চাও। তো সুইচ উইন্ডোতে ক্লিক করলেই দেখো ও আমাকে দুটো অপশান দিচ্ছে, ডেটা 1 না ডেটা 2, অর্থাৎ আমি কোন উইন্ডোতে থাকতে চাই, কোন উইন্ডোতে দেখতে চাই ডেটাটাকে, সেই অপশানটাও আমাকে দেবে। ধরো আমি ডেটা 2তে যেতে চাই, ডেটা 2 এর উপরে ক্লিক করলাম, দেখো ডেটা 1কে সরিয়ে ডেটা 2 এর উইন্ডোটা আমার সামনে ওপেন করে দিল। বোঝা গেল? এটাই হচ্ছে সুইচ উইন্ডোজ, হ্যাঁ, স্যার। মানে উইন্ডো দুটো সুইচ হয়ে যাবে, যে উইন্ডোতে তুমি থাকতে চাও সেই উইন্ডোতে তুমি থাকতে পারো। আচ্ছা, আর একটা যে ভিউ সাইড বাই সাইড, ভিউ সাইড বাই সাইড হচ্ছে দুটো উইন্ডোকে যদি সাইড বাই সাইড দেখতে পারো চাও উপরে আর নিচে করে তাহলে করতে পারো। এবং সাইড বাই সাইড করলে যেটা অ্যাডভান্টেজ একটা থাকে, যে অ্যাডভান্টেজটা অ্যারেঞ্জ অলে থাকে না, সেটা হচ্ছে সিনক্রোনাস স্ক্রোলিংয়ের একটা অপশান পাওয়া যায়। অর্থাৎ আমি যদি এই ফার্স্ট শিটটা মানে ফার্স্ট উইন্ডোটায় যদি আমি স্ক্রোল করে নিচের দিকে আসি, তোমরা দেখতে পাবে নিচের দিকে নিচের যে উইন্ডোটা ওপেন আছে সেটাতেও স্ক্রোল করে আমরা নিচের দিকে আসছি এবং অটোমেটিক দুটো একই সাথে স্ক্রোল হচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ? ঠিক আছে, সিনক্রোনাস স্ক্রোলিংটাকে অফ করেও দেওয়া যায়, ক্লিক করলে অফ হয়ে যায়। এবার দেখো আমি ফার্স্টেরটাই যখন স্ক্রোল করছি, স্ক্রোল করে নিচের দিকে আসছি, আচ্ছা আরেকবার করে নিই। ফার্স্টেরটায় যখন আমি নিচের দিকে আসছি, সেকেন্ডের যে তলার উইন্ডোটা সেটাতে কি আমি নিচের দিকে এসছি? সেটাতে কি কোনো চেঞ্জ হয়েছে? না স্যার। কিন্তু যদি সিনক্রোনাস স্ক্রোলিংটা অন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ফার্স্টেরটাই নিচের দিকে আসলে, আচ্ছা প্রথম থেকেই অন করা রাখতে হবে যদিও, না হলে আবার কাজ করে না এটা। তো এইবার কাজ করছে প্রবাবলি, না করছে না, যাই হোক প্রথম থেকেই ওটা অন করা থাকলে তবেই কাজ করবে। সিনক্রোনাস স্ক্রোলিংটা দুটোতে স্ক্রোলিং একই সাথে হবে, তবে প্রথম থেকে অন করা থাকলে তবেই। ওকে, তো দিস ইজ অল অ্যাবাউট দি এন্টায়ার ভিউ ট্যাব। এখানে স্প্লিট, হাইড, আনহাইড এগুলোর খুব একটা কোনো সেরকম অ্যাপ্লিকেশান থাকে না। ম্যাক্রোসটা আমরা আলাদা একটা ক্লাসে পড়বো যেরকম বললাম। তো এই অবধি সবার যদি ক্লিয়ার থাকে প্লিজ রাইট অন, আদারওয়াইজ ইফ ইউ হ্যাভ এনি ডাউট প্লিজ আস্ক। 1 লিখতে বলেছি, 1 না।